1971 সালে এক আমেরিকান এয়ারলাইনের ফ্লাইট টেক অফ করে এখন অল্প সময় হয়েছে। তো প্লেনের সবচেয়ে পিছে বসা এক প্যাসেঞ্জারে এক এয়ার হোস্টেসকে তার কাছে আসতে বলে আর হেসে হেসে এক চিঠি তার হাতে দিয়ে দিল। এই চিঠিতে শুধু অল্প একটু লেখা ছিল। এই চিঠির কারণে কেঁপে উঠল গোটা আমেরিকা। ও প্যাসেঞ্জার কে আর এফবিআই আজ পর্যন্ত তাকে জিন্দা বা মুর্দা খুঁজে পাচ্ছে না কেন? খুঁজে পাওয়া তো দূরের কথা, আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল ইন্টেলিজেন্স এজেন্সি গত 50 বছর থেকে এই প্যাসেঞ্জারের যার্রা সমান তথ্য বের করতে পারলো না। আরএমএস বাংলায় আপনাদেরকে আরো একবার স্বাগতম। আমার সকল প্রিয়জন, এই আকর্ষণীয় ঘটনা 24শে নভেম্বর 1971 সালে পোর্টল্যান্ড এয়ারপোর্ট থেকে হয়েছিল। এক ব্যক্তি দেখতে বিজনেসম্যানের মতো, সে পোর্টল্যান্ড থেকে সিয়াটেলের টিকিট বুক করেছিল আর সোজা প্লেনের দিকেই যেতে লাগলো। তখন আমেরিকাতে ডোমেস্টিক ফ্লাইটের কোনো কিছুই চেক করা হতো না, না প্যাসেঞ্জারের সামান চেক করা হতো আর না তাদের আইডেন্টি চেক করা হতো। এটা নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইনের ফ্লাইট বোয়িং 727। এই ফ্লাইটে শুধু 45 মিনিটে পোর্টল্যান্ড থেকে সিয়াটেলে পৌঁছার কথা। সানগ্লাস লাগিয়ে এক ব্রিফ বক্স সাথে ড্যান কুপার নামে এক প্যাসেঞ্জার ভ্রমণ করার জন্য এই প্লেনে উঠে পড়লেন আর নিজের পছন্দের সবচেয়ে পিছনের সিটে গিয়ে বসে গেলেন। সে তার জন্য এক ড্রিঙ্ক অর্ডার করলেন আর সাথে এক সিগারেট জ্বালিয়ে নিলেন। এখন অবধি সব কিছু নর্মাল চলতেছে, কেননা ফ্লাইটে ধূমপান করা 70-এর দশকে এলাও ছিল। ঠিক 2:58 ফ্লাইট টেক অফ হয়ে গিয়েছে। টেক অফ হওয়ার সাথেই ড্যান কুপার পিছনে ঘুরলেন আর পাশে বসা এক এয়ার হোস্টেসকে হেসে হেসে একটি কাগজ হাতে দিয়ে দিলেন। এয়ার হোস্টেস, যার নাম ফ্লোরেন্স শফনার, সে যখন ও চিঠি পড়লেন তখন তার পায়ের নিচে থেকে জমিনই সরে গেল। মিস, আই হ্যাভ এ বম হিয়ার এন্ড আই উড লাইক ইউ টু সিট বাই মি। ম্যাম, আমার কাছে বম আছে আর আমি চাচ্ছি আপনি আমার পাশে এসে বসুন। ফ্লোরেন্স শফনার যখন ড্যান কুপারের পাশে এসে বসলেন তখন সে তার ব্রিফ বক্স খুলে, যেটাতে ডাইনামাইটের 8 স্টিক, এক ডেটোনেটর উপস্থিত, ইনশট প্লেন হাইজ্যাক হয়ে গিয়েছে। আর ড্যান কুপারের মোট 3টা ডিমান্ডস। তাকে 5টা বাজার আগেই $2 লাখ ক্যাশ আর 2 প্যারাশুট আর সিয়াটেলে এক রিফিউলিং এর জন্য ট্রাক উপস্থিত থাকতে হবে। নিজের ডিমান্ডসের শেষে সে ফ্লোরেন্স শফনারকে ডাইরেক্টলি এটাও বললেন যে কোনো ধরনের ভুল হলে আমি বম পাঠিয়ে দেব। ড্যান কুপারের পরে এই প্লেনে 35 প্যাসেঞ্জার ছিলেন। পিছনে প্লেনে হওয়া এই ঘটনার খবর তারা বিলকুল জানতো না। ফ্লোরেন্স শফনার ড্যান কুপারের ডিমান্ডস নিয়ে ককপিটে গেলেন আর ক্যাপ্টেনকে সব ঘটনার খবর বলে দিলেন। অন্য এক এয়ার হোস্টেস, যার নাম টিনা মাকলু, ও এখন এক ইন্টারকম নিয়ে ড্যান কুপারের পাশে এসে বসে গেলেন, যা পাইলট আর ড্যান কুপারের মাঝে বার্তা পৌঁছানোর কাজ করতেছেন। মনে রাখবেন, আমেরিকার ইতিহাসে হইতেছে এই প্রথম প্লেন হাইজ্যাক। এই জন্য লোকাল অথরিটি আর এফবিআই এর সিদ্ধান্ত নিলেন যে হাইজ্যাকারের সব ডিমান্ডস পুরা করা হোক। এটা স্পষ্ট যে অথরিটিসে জানতেন ড্যান কুপার তাদের কাছ থেকে পালিয়ে বেশি দূর যেতে পারবে না। প্লেন যে কিনা শুধু 45 মিনিটে সিয়াটেলে ল্যান্ডিং করার কথা, ও এখন সামনে 1 ঘন্টা 30 মিনিট অবধি এয়ারপোর্টের উপর ঘুরতে লাগলো। আর বাকি 35 প্যাসেঞ্জার, যা এই সব ঘটনার খবর বিলকুল তারা জানতো না। তাদেরকে বলা হলো অল্প একটু অসুবিধার কারণে ফ্লাইট ল্যান্ডিং করতে পারতেছে না। এই সময় সিয়াটেল ন্যাশনাল ব্যাংক থেকে $20 10,000 নোট একজুট করা হলো আর পাশে থাকা এক স্কাইডাইভার্স ক্লাব থেকে 2 প্যারাশুট অ্যারেঞ্জ করা হলো। 5:45 ফ্লাইটকে ল্যান্ডিং করানো হলো আর প্রতিশ্রুতি অনুযায়ী ড্যান কুপারকে টাকায় ভরা এক ব্যাগ আর 2 প্যারাশুট দেওয়া হলো। এর সাথেও রিফিউলিং করা হলো ফ্লাইটকে। নিজের চাহিদা পূর্ণ হওয়ার পর ড্যান কুপারে 35 প্যাসেঞ্জার আর 2 ফ্লাইট ক্রু মেম্বারকে প্লেন থেকে নামার অনুমতি দিলেন আর পাইলট 2 ক্রু মেম্বারকে ফ্লাইটে থাকার কথা বললেন। এই মুহূর্তে রাত হয়ে গিয়েছে আর ফ্লাইট আরো একবার টেক অফ করে নিল। ড্যান কুপার তার পাশে বসা টিনা মাকলু এর সাহায্যে পাইলটকে কিছু গুরুত্ব কথা বললেন। ড্যান কুপার চাইছেন যে ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার আর ফ্ল্যাপস খোলা থাকতে আর উচ্চতা 10,000 ফুট আর স্পিড 320 কিলোমিটার প্রতি ঘন্টা আর সোজা প্লেনকে মেক্সিকো শহরে নিয়ে যেতে। পাইলটে বাকি সব ডিমান্ডস পুরা করলেন, কিন্তু ফ্লাইটকে সোজা মেক্সিকো শহরে তেল কম হওয়ার কারণে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। অর্থাৎ পাইলটে ড্যান কুপারকে তেল ফ্লাইটে ভরার জন্য 2 অপশন দিলেন, রিনু অর্থাৎ ফিনিক্স। ড্যান কুপার রিনুতে রাজি হয়ে গেলেন। অন্যদিকে লোকাল আর ফেডারেল অথরিটি তারা নিজের কাজ করতেছেন, 2 ফাইটার জেট প্লেনের পিছনে পাঠিয়ে দিলেন, কিন্তু এত স্লো স্পিড মেনটেন করতে পারছিল না। এই জন্য তারা ফ্লাইটের চারিদিকে চক্কর লাগাতে শুরু করলেন। রাতে অন্ধকারে প্লেন রিনুর দিকে একটু একটু করে অগ্রসর হইতেছে আর ড্যান কুপারের পাশে বসা টিনা মাকলুকে ককপিটে যাওয়ার কথা বললেন, যেখানে 2 পাইলট আর এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট উপস্থিত। যখন টিনা ককপিটের দরজা বন্ধ করতে গেলেন তখন শুধু এটা দেখলেন যে ড্যান কুপার তার কোমরে কি যেন বাঁধছে। এরপরে প্লেনের সিঁড়ি খুলে আর ড্যান কুপার
কুপার এখান থেকে কোথায় গেল। এরপরে যা কিছু হলো গত 50 বছর থেকে আজ অব্দি ডিসকাস করা হইতেছে। 3 ঘন্টা পরে যখন প্লেন রিনুতে ল্যান্ড করে তখন পুরা প্লেন ভালো করে চেক করা হলো, কিন্তু প্লেনে না ছিল কোনো কুপার আর না পাওয়া গেল কোনো বম। না শুধু প্লেনে, অর্থাৎ এই ঘটনার পরে ড্যান কুপারের নামও নিশান পাওয়া যায়নি, না জিন্দা না মর্দা। অবশেষে ড্যান কুপার কে ছিল আর পুরা আমেরিকাকে তাক লাগিয়ে কোথায় চলে গেল। ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন এর ও কেস যে আজ অব্দি বন্ধ করা হয়নি। ড্যান কুপারকে প্লেন থেকে পড়তে তো কেউ দেখেনি, কিন্তু স্টেয়ার স্কেচ খোলা থাকার কারণে একথা অবশ্যই পরিষ্কার যে সে সিয়াটেল আর রিনু এর মাঝে কোথাও জাম্পিং করেছিল। এফবিআই এ প্লেনে আরো প্রমাণ খুঁজতে শুরু করলেন, কিন্তু ভাগ্য খারাপ তাদের। ড্যান কুপার এর একটা টাই আর সিগারেটের কিছু টুকরা আর দুটা থেকে একটা প্যারাশুট পাওয়া গেল, যা ড্যান কুপারে প্লেনে ফেলে গিয়েছিলেন। ঘটনার পর কারো কাছে তার ফটো পর্যন্ত ছিল না। প্যাসেঞ্জার আর ক্রু মেম্বারের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার পর ড্যান কুপারের আকার আকৃতি হিসাবে তার স্কেচ তৈরি করা হলো। এটার পূর্বে যে ড্যান কুপার সিয়াটেল আর রিনু এর মাঝে ঠিক কোথায় জাম্পিং করলো এটা জানতে চেয়েছিলেন এফবিআই এ। এটা জানা বেশি কঠিন নয়, কেননা ফ্লাইট অটো পাইলট মোডে চলতেছে, অর্থাৎ ফ্লাইট যে কথার উপর চলতেছে অলরেডি সব রেকর্ড হয়ে আছে। ফ্লাইটের স্পিড আর এর উচ্চতা এবং ফ্লাইট রেকর্ডারের সাহায্যে জানতে পারলেন ফ্লাইটের স্টেয়ার কেস 8:10 খোলা হয়েছে। এই সকল তথ্য মতে ড্যান কুপারের ড্রপ লোকেশন আন্দাজ লাগিয়ে এক সার্চ এরিয়া ডিফাইন করা হলো। এই এরিয়া 45 স্কয়ার কিলোমিটার বন জঙ্গল আর বড় বড় পাহাড়ে ঘিরে থাকা। এরিয়াল টিম আর ল্যান্ড সার্চ টিম এই পুরা এরিয়া তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু না কোনো কুপারের নাম ও নিশান পাওয়া গেল, আর না কোনো ব্রিফ বক্স, এবং আর না পাওয়া গেল কোনো টাকা। এই এরিয়াতে এত ঠান্ডা যে সবার মনে হলো ড্যান কুপার মারা গেছে, কিন্তু এটার পরে যা হলো ও এফবিআই এর ভাবনাতে স্বপ্ন চলে আসতে লাগলো। আমেরিকার ইতিহাসে প্রথম এফবিআই এই কেসের জন্য পাবলিকের সাহায্য নিলেন। ড্যান কুপারের স্কেচ আর $2 লাখ এর সিরিয়াল নম্বর পত্রিকায় ছাপা করে দিলেন, আর ড্যান কুপার এর সম্পর্কে কেউ কিছু তথ্য দিলে তাদেরকে পুরস্কৃত করা হবে ওয়াদা দিলেন। তাদের বিশ্বাস কুপার বেঁচে থাকলে টাকাগুলি কোথাও না কোথাও খরচ করবে, কিন্তু আশ্চর্য বিস্ময়কর এই সিরিয়াল নম্বরের এক নোটও কখনো কোথাও দ্বিতীয়বার দেখা যায়নি। কিন্তু মামলা এখন অব্দি শেষ হয়নি। শীঘ্রই 9 বছর পরে, অর্থাৎ 1980 সালে এক রহস্য উদ্ঘাটন হলো। সাধারণ ওয়াশিংটনের কলম্বিয়ার নদীর কিনারে এক বালুর চর, যাকে টিনা বার বলা হতো। এখানে এক বাচ্চা তার বাবার সাথে খেলছিল। তখন নদীর কিনারে টাকার 3 বান্ডিল পেল। এগুলি $20 নোটের বান্ডিল, যা মোট $5,800 হয়। এই বাচ্চার বাবা টাকাগুলি নিয়ে এফবিআই এর কাছে গেলেন। ভাগ্য ভালো, এগুলির সিরিয়াল নম্বর সেই নোটের সাথে মিলে গেল যা ড্যান কুপার নিয়ে গিয়েছিল। ড্যান কুপার হাইজ্যাকিং কেসের প্রায় 9 বছর পরে আবার অগ্রগতি, যা ঘটনা সমাধান করার বদলেই বিভ্রান্তিতে ফেলতেছে, কেননা এই টাকা ড্রপ লোকেশন থেকে প্রায় 27 কিলোমিটার দূরে পাওয়া গেছে। প্রথমেই মনে করলেন ড্যান কুপারের কাছ থেকে টাকা লুইস নদীতে পড়ে গিয়ে নদীর জলে ভেসে ভেসে এখানে চলে আসে, কিন্তু পরে নোটিশ করা হলো কলম্বিয়ার নদীর জল উল্টা দিকে ফ্লো করতেছে, অর্থাৎ এই টাকা লুইস নদী থেকে ভেসে টিনাবার বালুর চরে কোনো ক্ষেত্রেই আসা সম্ভব নয়। এফবিআই এর জন্য এই মামলা তো সমাধান হওয়ার বদলেই বিভ্রান্তিতে পড়তেছেন। না শুধু এটা, অর্থাৎ টিনাবার চরে যেখান থেকে এই টাকা পাওয়া গেছে, এখানে 1974 সালে কিছু গর্ত করার কাজ করা হয়েছে। হাইজ্যাকিং এর 3 বছর পরে টিনাবার চরের কিনারে আরো এক্সট্রা চর বানানো হয়েছে, আর পেয়ে থাকা টাকা এই চরের মধ্যে পাওয়া গিয়েছে। এই নতুন তথ্য মতে এটা স্পষ্ট যে ড্যান কুপার আর না তার কোনো বন্ধু জেনে শুনেই টিনাবার চরে এসে 3 বছর পরে টাকাগুলিকে দাফন করেছিল এফবিআই রে বিভ্রান্তিতে ফেলার জন্য। এই কেস নিয়ে এফবিআই এ কুপার যেরকম দেখতে লোকদেরকে ইনভেস্টিগেশন করলেন, কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না। কিছু থিওরি এটাও বলে যে কুপার সম্ভবত ট্রেন মিলিটারি কমান্ডো ছিল, কেননা যে প্যারাশুট নিজের সাথে নিয়ে গেলেন ও এক মিলিটারি প্যারাশুট ছিল। এটাকে ব্যবহার করা সহজ সেই প্যারাশুট থেকেও যেটা প্লেনে ফেলে গিয়েছিলেন কুপার। 1980 সালে $5,800 ক্যাশ ছাড়া আর 9,710 নোট দ্বিতীয়বার কোথাও পাওয়া যায়নি। প্রমাণ অনুসারে এফবিআই এর কাছে ড্যান কুপারের এই স্কেচ ছাড়া শুধু এই টিকেট, যেটাতে নিজেই নিজের নাম লিখেছিলেন কুপার। এই কেস এফবিআই রে গত 50 বছর থেকে প্রশ্নের মুখোমুখি করে দাঁড় করে রেখেছে। আজ অব্দি এফবিআই এর ওয়েবসাইটে এই কেসের সব ডিটেলস উপস্থিত আছে, আর এই কেসের ফাইল আজ অব্দি খোলা রয়েছে।